অদিতি এবার তাকালো ধ্রুবর দিকে। ধ্রুবর রুমটা একবার দেখে নিল। এমন একটা স্যাঁতস্যাঁতে ঘরে ধ্রুব থাকছে শুধুমাত্র ওর জন্যে। অদিতিকে ব্যাপারটা অপরাধ বোধে ফেলে দিচ্ছে বারবার। অদিতি কথা তুলল বড্ড অনুনয় করে, বলল, ধ্রুব, আপনি এসবে অভ্যস্ত নন, কেন এমন করছেন? চলে যান, কিচ্ছু হবে না এসবে। ধ্রুব শুনে অদিতির দিকে পিঠ দিয়ে আছেও। অদিতির ওইসব কথা পাত্তা না দিয়ে ব্যাগ থেকে পেন্ট বের করতে করতে উদাস ভঙ্গিতে বলল, তুমি এখন এই চোরের মতো আমার ঘরে এসব বলতে এসেছো? অদিতি লজ্জা পেয়ে ও না ঠিক করে ধ্রুবর পিছের দিকে তাকালো। ধ্রুব প্যান্ট হাতে ওর দিকে ফিরে তাকালো। ওর চোখ ভীষণ শান্ত, স্বাভাবিক। অদিতি ওই চোখের দিকে চেয়ে এবার কাতর কণ্ঠে বলল, আপনি চলে যান ধ্রুব, আপনার সঙ্গে সামনে কি হবে সেটা ভেবেই আমি দিশেহারা হয়ে যাচ্ছি। এসব এত সহজ নয়। ধ্রুব এবার বিরক্ত হলো, বলল, তুমি আমাকে বারবার চলে যেতে বলছো, অথচ তুমি নিজেও চাও না আমি এখান থেকে তোমাকে না নিয়ে চলে যাই। সবসময় মুখে এক মনে এক তোমার। আই এম রিয়েলি টায়ার্ড নাও অদিতি। অদিতির গলা কেঁপে উঠল। ও ধ্রুবর চোখে চোখ রেখে কেন মিথ্যে বলতে পারে না? কেন ধ্রুব সবসময় ওর মুখে না বলা কথা বুঝে ফেলে? অদিতি অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে আবারও মিথ্যে বলল, আপনি ভুল ভাবছেন, আমি মন থেকেই চাই আপনি চলে যান। ধ্রুব মাথাটা কাত করে তাচ্ছিল্যে হাসি হাসল। পরপর ভেজা কাপড় বিছানাতে ছুঁড়ে ফেলে রেখে এগিয়ে আসতে লাগলো অদিতির দিকে। ও অনেকটাই কাছে আসতে অদিতি ওর দিকে চেয়ে পিছু হটে গেল। অপ্রস্তুত ভঙ্গিতে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব মাথাটা ঝুঁকে ওর চোখে চোখ রেখে খেয়ে বলল, আবারও মিথ্যা? বারবার যে এত মিথ্যা বলো তুমি হাঁপিয়ে যাও না? তোফাজ্জল হায়াতের মেয়ে। অদিতি চোখ নামিয়ে ফেলল। আবারও ধরা পড়ে গেছে। ধ্রুব ওকে ঘাটালো না, ওর মনের উপর জোর দেখালো না, বরং বড্ড শান্ত নরম গলায় বোঝালো, আমাকে নিয়ে এত চিন্তা না করে নিজের চিন্তা করো। ভর দুপুরে এক নজওয়ান ছেলের ঘরে একা একা এসেছো। তোমার প্রেম বিরোধী বাবা জানলে তো। ধ্রুব গলায় হাত দিয়ে মেরে ফেলার ভঙ্গি করল। অদিতি ভ্রু কুঁচকে তাকালো। ধ্রুবর মজা করা ওর একটুও ভালো লাগেনি। ধ্রুব অদিতির নাকের ডগায় তাজা তাজা রাগ দেখে মৃদু হেসে ওর নাকে আলতোভাবে আঙুল ছুঁয়ে বলল, ডোন্ট ওয়ারি, আই উইল বি ফাইন। অদিতি নাকে হাত চেপে ধরল। নাকটা যেন লাল হয়ে গেছে ওর। ধ্রুব নিজের মতো করে দরজা খুলে বেরিয়ে গেল। সে বাইরে যেতেই অদিতি দ্রুত ঘোমটা টেনে মাথা ও মুখ ঢেকে নিল। নিচে নেমে একবার দেখে নিল কেউ আছে কিনা। কেউ নেই দেখে এক দৌড়ে ঘরের ভেতর ঢুকে গেল। দুপুরের সবাই খেতে বসেছে। ধ্রুবর পাশে বসেছে অদিতির ছোট ভাই ইফাজ। তোফাজ্জল সাহেব ছেলের মাছের কাঁটা বেছে দিচ্ছেন। ধ্রুব খেতে বসে খাবারের আইটেম দেখে কিছুটা বিরক্ত হলো। সবজির আধিক্য শুধু। একটা মাছের তরকারি আছে, অথচ ধ্রুব মাছ পছন্দ করে না। ও মুখ কুচকে ফেলেছিল। পরপর স্বাভাবিক মুখভঙ্গি করে খেতে বসলো। দ্রুত সবজি পাতে তুলবে তার আগে অদিতির মা ফাহিমা ভুনা মাংসের একটা বাটি রান্নাঘর থেকে এনেই ধ্রুবকে দিলেন। ধ্রুবর হাতে সবজির চামচ ও অবাক হয়ে ফাহিমার দিকে তাকিয়ে আছে। ফাহিমা হেসে বললেন, তুমি শহর থেকে এসেছো, এই সবজি মাছ হয়তো তেমন খেতে পারবে না, এটা নাও, আমার বড় মেয়ে বানিয়েছে। বড় মেয়ে মানে তো অদিতি। ধ্রুব বাটির দিকে তাকিয়ে হঠাৎ আরো এক দফা ওই মেয়েটার প্রেমে পড়ল। ইচ্ছে করছিল তখন ছুটে গিয়ে ওই মুগ্ধ মেয়েটাকে জড়িয়ে ধরতে। ও নিজের অনুভূতির দাবানল সামনে ফাহিমার দিকে চেয়ে মুচকি হেসে বলল, থ্যাংক ইউ আন্টি। ধ্রুব মাংস নিয়ে খেতে খেতে বারবার অদিতির কথা মনে করছিল। অদিতি লক্ষ্য করেছে সব। ও জানে ধ্রুব এসব খেতে অভ্যস্ত নয়, তাই নিজের হাতে মাংস রান্না করেছে। ধ্রুবর হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। তোফাজ্জল সবার আগে খাওয়া শেষ করে উঠে গেলে ইফাজ বাবার যাওয়ার দিকে চেয়ে হাফছালো। সঙ্গে সঙ্গে ধ্রুবর বাহুর শার্ট চেপে ধরে বলল, ভাইয়া তোমার নাকি ক্যামেরা আছে? ধ্রুব খাওয়া থামিয়ে ইফাজের দিকে তাকালো, বলল, হ্যাঁ, আমি ফটোগ্রাফি করি। ইফাজ চোরের ন্যায় আশপাশটা সতর্ক চোখে দেখে নিয়ে ধ্রুবর কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? আমি তোমাকে একদম বিরক্ত করব না, শুধু তোমার ছবি তোলা দেখব। ধ্রুব ইফাজের বাচ্চা বাচ্চা কথা শুনে মাথা নাড়ল। মৃদু কণ্ঠে বলল, ঠিক আছে, নেব, আগে খাওয়া শেষ করো। ইফাজ খুশিতে ঝটপট খাওয়া শেষ করতে লাগলো। ধ্রুব গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছিল। ইফাজ পাশ দিয়ে খুশিতে দুলতে দুলতে হাঁটছিল। ধ্রুব ক্যামেরা হাতে ছোটখাটো ছবি তুলছিল। ধ্রুব ফোকাস করছিল ক্যামেরা। ইফাজ তখন ধ্রুবর আঙুল চেপে ধরে বলল, ভাইয়া ছবিগুলো দেখি না একটু। ধ্রুব মানা করলো না,
নিচের দিকে ঝুঁকে এসে ইফাজের বরাবর হয়ে ওকে সব ছবি দেখালো। ইফাজ ছবি দেখতে ধ্রুবর দিকে তাকালো। ও একটু দোনামোনা করছে, ধ্রুব হয়তো সেটা বুঝতে পারলো। ও ইফাজের বাচ্চা বাচ্চা মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, ছবি তুলতে চাও তুমি? ইফাজের খুশি দেখে কে ও লাফিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ। দ্রুত ইফাজের চুল এলোমেলো করে দিয়ে ক্যামেরা ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, তুলো। ইফাজ হাসি মুখে ক্যামেরা হাতে নিল, কিন্তু ছবি তোলার বেলায় তার মন খারাপ হয়ে গেল। ও তো সেখানে কিভাবে ক্যামেরা ব্যবহার করে। ধ্রুব ইফাজকে ক্যামেরা হাতে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু উঁচিয়ে বলল, কি ছবি তুলবে না? ইফাজ ক্যামেরা ফিরিয়ে দিল মন খারাপ করে বলল, আমি ক্যামেরা চালাতে জানি না, যদি নষ্ট করে ফেলি। ধ্রুব শোনে এই হায়াত পরিবারের ছেলে মেয়েগুলো একটু বেশি ভদ্র সভ্য, অথচ জামাই পাবে চূড়ান্ত উগ্র অসভ্য কাউকে। তোফাজ্জল হায়াতের ভাগ্যের উপর হঠাৎ করে বড্ড আফসোস হলো ধ্রুবর। ধ্রুব ইফাজের দিকে চেয়ে নরম কণ্ঠে বলল, আসো আমি শেখাই। ধ্রুব রাস্তায় হাঁটু গেড়ে বসে ইফাজের সমান হলো। পেছন থেকে ওর হাত ধরে দুটো হাত ক্যামেরায় ছুঁলো। ইফাজের হাতে হাত ধরে তারপর কিভাবে ক্যামেরা চালাতে হয় সেটা শেখাতে লাগলো। ইফাজ খুব মনোযোগ দিয়ে দেখছিল ধ্রুব শেখানো শেষ করতেই ইফাজ নিজে নিজেই একটা ছবি তুলল। ছবিটা ছিল একটা গরুর গাড়ির, যা বেশ ভালোই এসেছে। নিজের তোলা ছবি দেখে ইফাজ খুশি হয়ে লাফিয়ে উঠল, বলল, ভাইয়া দেখো ছবিটা সুন্দর না? ধ্রুব দেখে ছবিটা ততটা স্পষ্ট আসেনি, কিন্তু ইফাজের খুশি দেখে ধ্রুব শান্ত স্বরে বলল, জোস ছবি তুলেছো তুমি, আরো তুলবে? ইফাজ উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাঁ আরো তুলবো। ধ্রুব মানা করল না। ওরও ভালো লাগছিল ইফাজের পাগলামি গুলো। ও ইফাজের দিকে চেয়ে আশকারা দেখিয়ে মৃদু হেসে বলল, যত ইচ্ছা তুলো, আজকের দিনের জন্য এই ক্যামেরা তোমার। ইফাজ অবাক হয়ে বলল, সত্যি? তোমার ফিল্ম শেষ হয়ে যাবে না তো? ধ্রুব হাসি মুখে জবাব দিল, আমার কাছে আরো আছে, তুমি ছবি তুলতে থাকো। ইফাজ এটা শুনে খুশিতে নাচতে নাচতে যা দেখেছে সেটারই ছবি তুলতে লাগলো। ইফাজ ছবি তুলে তুলে ধ্রুবকে দেখাচ্ছে, ধ্রুব তার পাশে হাঁটছিল। মাঝে মধ্যে ইফাজকে টুকটাক নতুন কিছু শিখিয়ে দিচ্ছিল। একসময় ধ্রুবর হঠাৎ কি মনে হলো, সে হাঁটতে হাঁটতে ইফাজকে জিজ্ঞেস করলো, ইফাস, তোমার বাবা বলছিলেন আজ তোমাদের বাড়িতে মেহমান আসবে। কে আসবে জানো? মিথ্যা কথা। তোফাজ্জল এমন কোনো কথাই বলেনি ধ্রুবকে, কিন্তু ধ্রুব ইফাজের মুখ থেকে কথা টেনে বের করার জন্য কথা তুলেছে। ইফাজ এক চোখ বন্ধ করে ডান চোখ দিয়ে ক্যামেরার লেন্স দেখতে দেখতে জবাব দিল, আজ না আগামীকাল আসবে ওরা। ধ্রুব যেন এবার সুযোগ হাতে পেল। ও ভ্রু কুচকে ফেলল, জিজ্ঞেস করলো, ওরা কারা জানো তুমি? ইফাজ ছবি তুলতে তুলতে বলল, আবুকে ছেলেপক্ষ দেখতে আসবে। কথাটা শুনেই ধ্রুবর চোয়াল মুহূর্তেই শক্ত হয়ে গেল। ও হাত মুষ্টিবদ্ধ করে ফেলে নিজেকে সামলালো। গলার স্বর যথাসম্ভব নরম রেখে প্রশ্ন করে গেল, ছেলে কি করে? ইফাজ নিজের মতো করেই জবাব দিল, দুলাভাই তো ঢাকায় চাকরি করে, মা বলেছিলেন উনি একটা কাপড়ের ফ্যাক্টরিতে ম্যানেজার। দুলাভাই শব্দটা শুনে ধ্রুবর মুষ্টি শক্ত হয়ে গেল। তার উপর তার প্রতিদ্বন্দ্বী কিনা একজন ম্যানেজার, অথচ সে কিনা একটা ম্যানেজারের জন্য মাথায় ৮০ কেজি ওজনের জ্যালাসি পুষে রেখেছে। এমন শত ম্যানেজার ধ্রুবর আশেপাশে ঘুরঘুর করে। ধ্রুব রেগে ইফাজের হাত থেকে ক্যামেরা নিয়ে গেল। ইফাজ ক্যামেরা খুইয়ে অবাক হয়ে ধ্রুবর দিকে চেয়ে রইল, মন খারাপ নিয়ে বলল, আর ছবি তুলবে না? তুমি তো বলেছিলে আজ সারাদিন ক্যামেরাটা আমার। ধ্রুব হাসার চেষ্টা করে ক্যামেরা নিজের হাতে রেখে বলল, এটা আমার ক্যামেরা, বাট আমি এটা তোমাকে দেব যখনই তুমি চাইবে, কিন্তু ওয়ান কন্ডিশন। ইফাজের মলিন মুখে হাসি ফুটল। সে ধ্রুবর শার্ট পরে টান দিয়ে বলল, বলো না কি শর্ত? ধ্রুব ক্যামেরা ওর কাঁধে ঝুলিয়ে হাঁটু গেড়ে ইফাজের মুখোমুখি বসল। ইফাজের চুল এলোমেলো করে দিয়ে বলতে লাগলো, আজ থেকে তুমি আমার শালা। যখনই আমরা দুজন একা থাকবো, তুমি আমাকে দুলাভাই বলে ডাকবে। ইফাজের চোখ এই কথা শুনে চরকাজ হয়ে গেল। ও বড় বড় চোখ করে অবাক হয়ে বলল, কিন্তু তুমি তো আবুকে বিয়ে করনি, তোমাকে কেন দুলাভাই ডাকবো? ধ্রুব বিরক্ত হলো। ছোট প্যাকেটে বড় ধামাকা এই পুচকে ছেড়ে, বাপের মতোই শিয়ানা ভীষণ। ধ্রুব একটু ভেবে নিল, পরপর মুচকি হেসে বোঝাতে লাগলো আবল তাবল,
আমার বিয়ে হচ্ছে না, পাত্রী পাচ্ছি না বিয়ে করার জন্যে, কিন্তু আমার একটা শালা পাওয়ার ভীষণ শখ, যে আমাকে দুলাভাই বলে ডাকবে। বউ নেই, তাই শালাও পাচ্ছি না। তোমাকে আমার ভালো লেগেছে, আজ থেকে তুমিই আমার শালা, ঠিক আছে? ইফাজের চোখ টলমল করে উঠল। ধ্রুবর দুঃখ ভরা কাহিনী শুনে ওর চোখ ভিজে এলো। ও দুঃখী ধ্রুবকে সান্ত্বনা দিতে ওকে হঠাৎ জড়িয়ে ধরল। ধ্রুব ভ্যাবাচাকা খেয়ে গেল। ও তবু এক হাত তুলে ইফাজের পিঠে রেখে বোলালো। ইফাজ নাক টেনে বলল, আরে কষ্ট পেও না, তুমি আজ থেকে আমার দুলাভাই। ধ্রুব ইফাজের বাচ্চামো ও সরলতা দেখে হেসে ফেলল শব্দ করে। ইফাজ মুখ উঠালো ধ্রুবর কাঁধ থেকে। ধ্রুবর হাসি ওর ইমোশনকে অপমান করে ফেলেছে। ধ্রুব হাসতে হাসতে ইফাজের চুল এলোমেলো করে দিয়ে বলল, আমাদের শালা দুলাভাই জুটি জোস হবে শালা বাবু। ধ্রুব এখনো হাসছে। ইফাজ মুখটা ফুলিয়ে ওর হাসি দেখছে। তার অযথা হাসি ইফাজকে এবার বিরক্ত করতে লাগলো। ইফাজ দুহাত কোমরে রেখে নাক ফুলিয়ে বলল, তুমি হাসছো কেন? ধ্রুব হাসি থামিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ইফাজের হাত ধরে ওকে টেনে ওর ছোট্ট মোট্ট শরীরটা নিজের সঙ্গে মিশিয়ে নিতে নিতে বলল, আমার বোঝা হয়ে গেছে কেন ও এত সরল। তোমরা তোমাদের মায়ের জিন পেয়ে গেছো, বাট আই লাভ ইট। ইফাজ ধ্রুবর কাঁধে মুখ গুজে শুধু শুনে যাচ্ছিল কথাগুলো, অথচ এসব কথার মানেও এক বিন্দুও বোঝেনি। ইফাজ আর ধ্রুব হাঁটছে। ইফাজের হাতে ক্যামেরা ও ছবি তুলছে। ধ্রুব হাঁটতে হাঁটতে বলল, ইফাজ, তোমার আপুকে যে ছেলে দেখতে আসবে সে কি ধরনের মানুষ? ইফাজ ক্যামেরায় তোলা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অন্যমনস্ক গলায় বলল। দুল্লু। সঙ্গে সঙ্গে ধ্রুব তাকালো ইফাজের দিকে। ইফাজ চমকে উঠেও ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। এখন আবার যদি ধ্রুব ওর হাত থেকে ক্যামেরা নিয়ে নেয়। ইফাজ দ্রুত জিভ কেটে বলল, সরি ও ভাইয়া, নাম ফরদিন হোসেন, আব্বু বন্ধুর ছেলে। ধ্রুব শান্ত হলো। ছেলের বুদ্ধি আছে যথেষ্ট। ধ্রুব এবার মুখ্যম কথাটাই তুলে ফেলল। ইফাজ, তোমার একটা সাহায্য দরকার, আমার করবে? ইফাজ ছবি তোলা বাদ দিয়ে অবাক চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব ইফাজের চাহনি দেখে আগে ভাগে সাবধান হয়ে লোভনীয় অফার তুলল দ্রুতই। সাহায্য করলে তুমি যা চাইবে তাই পাবে, এমনকি এই ক্যামেরাও, ফর লাইফ টাইম। ইফাজের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে খুশিতে লাফিয়ে উঠে বলল, কি কাজ দুলাভাই? ধ্রুব আর ইফাজ সারা দুপুর ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। বাড়ি ফেরার কিছুটা পথ আসতেই তারা দেখে এক জায়গায় মানুষের অনেক ভিড় জমে আছে। গ্রামের মানুষজন সেদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ইফাজের মনে শঙ্কা ও ভয় পেয়ে ধ্রুবর এক আঙুল চেপে ধরল। ধ্রুব ইফাজের ধরে থাকা আঙুলের দিকে একবার চেয়ে ভ্রু কুঁচকে সামনের দিকে তাকালো। গ্রামের মানুষ হইচই করছিল কিছু একটা নিয়ে। ধ্রুব এগিয়ে গিয়ে ঘটনাটি দেখতে চাইল, কিন্তু মাঝপথে ইফাজ ধ্রুবর আঙ্গুল ধরে আটকে ফেলে বলল, দুলাভাই যেও না, যদি আমরা ফেসে যাই। ধ্রুব ইফাজের কথায় কান দিল না। সামনের ভিড়ের দিকে চেয়ে ভ্রু কুঁচকে শুধু বলল, কিছু হবে না, আসো আমার সঙ্গে। ইফাজ ধ্রুবর আঙুল ছেড়ে হাত চেপে ধরল ভয়ে। ওরা এগিয়ে গেল। সেখানে পৌঁছানোর পর দেখতে পেল একটি ছেলে মেয়েকে ঘিরে সবাই ভিড় জমিয়েছে। গ্রামের মানুষ ছেলে মেয়েটির দিকে ঘৃণা ও অবজ্ঞার চোখে তাকিয়ে আছে। সবাই একটা বিষয় নিয়ে ভীষণ চিৎকার চেঁচামেচি করছে। ছেলেটির মুখে মাস্ক ছিল যা খুলে ফেলা হয়েছে। মেয়েটির বোরখার উপর নিকাব পরা। ধ্রুব আশেপাশের কথা শোনার পর বুঝল এই দুজনে এই গ্রামে প্রেম করতে গিয়ে ধরা পড়েছে। গ্রামের লোকের এদের নিয়ে চূড়ান্ত কঠোর সমালোচনা দেখে ধ্রুব হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ও যা শুনেছে তা নিজের চোখে দেখতে পেয়ে সে বিস্মিত। ও কেন যেন স্পষ্ট ওই ছেলের জায়গায় নিজেকে দেখতে পাচ্ছে, আর মেয়েটির জায়গায় অদিতি। গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়েছে ছেলে মেয়েটিকে কঠোর শাস্তি দিতে হবে। পবিত্র গ্রামের মাটি অপবিত্র করার সাহস দেখানোর জন্য তারা তাই তোফাজ্জল হায়াতকে খবর দেওয়া হয়েছে। তার বাড়িতে আজ বিচারের আসর বসবে। ধ্রুব তাদের এই আচরণ দেখে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে? প্রেম করলে এমন শাস্তি দিতে হবে? ধ্রুব কিছু বলার চেষ্টা করল। আপনারা ঠান্ডা হন প্লিজ, সামান্য প্রেমিত করেছে, এখানে প্রবলেম কি? চারপাশের উত্তেজনা ধ্রুবর কথা শুনে আচমকা স্তব্ধ হয়ে গেছে। ইফাজ ধ্রুবর আঙ্গুল চেপে ধরল ভয়ে। তার দুলাভাই এসব বলছেটা কি? গ্রামের লোক ধ্রুবকে আগাগোড়া দেখছে। এই শহুরে ছেলে গ্রামে কোথায় এসেছে? ধ্রুব ওদের বাঁকা চোখে তাকানোকে পাত্তাই দিল না। নিজের মতো করে বলে গেল, আপনাদের মনে হচ্ছে না যে আপনারা বেশি করছেন? ছেলে মেয়ে
অ্যাডাল্ট, নিজেদের মর্জি মতো প্রেম করেছে। হোয়াটস রং উইথ দ্যাট? ইফাজের মাথায় পুরো বাজ। ও আশেপাশের লোকের অবাক দৃষ্টি, ওদের কারো কারো রূঢ় দৃষ্টি দেখে ভয় পেয়ে ধ্রুব টি-শার্ট টেনে ধরে। ভাইয়া চলো এখান থেকে চলে যাই, আব্বা শুনলে আমাদের মেরে ফেলবে, চলো না। ইফাজ বারবার ধ্রুবকে টানছিল, ধ্রুব যায় না। ও তখন স্থির ভঙ্গিতে সেভাবেই দাঁড়িয়ে থাকে। ও শুনতে পায় গ্রামে এসব হচ্ছেটা কি। ওর ভ্রু কুচকানো এ পর্যায়ে একজন মধ্যবয়স্ক লোক ধ্রুবর কাঁধে ধাক্কা দিয়ে শাসিয়ে ওঠে। এই ছেলে, গ্রামের মুরব্বীদের সিদ্ধান্তের ওপর কথা বলার সাহস হয় কি কেমনে তোমার? ধ্রুব সে ধাক্কায় পিছিয়ে যায়। বুকের দিকে একবার চেয়ে পরপর শান্ত চোখে ওই লোকটাকে দেখে শুধু এটুকু বলল, গায়ে হাত দিবেন না। ওই মধ্যবয়স্ক লোক তবুও এগিয়ে যায় ধ্রুবর দিকে। ধ্রুব পেছাতে থাকে। ওর রাগ ধীরে ধীরে বাড়ছে, যে কোনো মুহূর্তে ঘুষি পড়তে পারে। ওই লোক ধ্রুবর বুকে ধাক্কা দিতে দিতে বলল, প্রেমের পক্ষে থাকো, আল্লাহর বিরোধিতা করো, সাহস কম না তোমার। ধ্রুব পেছাতে থাকে। ধ্রুবর আঙুল চেপে ইফাজও পেছায়। এক পর্যায়ে ভ্রু থামে, আর পেছায় না। ওই লোক এবার চূড়ান্ত খারাপ কথাটি বলে ফেলে, গ্রামের কোনো ছেড়িদের পছন্দ হয়েছে, নিজের রাস্তা ক্লিয়ার করতে আসছস নাকি? ব্যাস, ধ্রুবর রাগ এবার তুঙ্গে উঠে যায়। ও রক্তলাল চোখে চেয়ে হাত উঁচিয়ে ঘুষি বসাতে উদ্যত হলো। ইফাজ ভয় ধ্রুবর আঙুল ছেড়ে দুহাতে চোখ চেপে ধরল। তবে ধ্রুবকে আটকে দিল অন্য একজন বৃদ্ধ। ধ্রুবর হাত চেপে ধরতেই ধ্রুব চেঁচিয়ে উঠল, ছাড়ুন আমাকে। ব্যাডার কত বড় সাহস! কাকে নিয়ে কি বলছে? আমি ধ্রুব থমকে উঠে থেমে গেল হঠাৎ। কি বলতে যাচ্ছিল ধ্রুব ঠান্ডা হয়ে যায় একদম। হাত নামিয়ে গায়ে টি শার্টের ময়লা ঝাড়তে ঝাড়তে ভ্রু কুচকে সামনে থাকা লোকটির দিকে চায়। মধ্যবয়স্ক ওই লোকটার চোখে উপহাসের হাসি। ধ্রুব চোখ উঠে ফেলে হতাশ। নিজেকে সামলাচ্ছে ও অদিতির জন্যে, অথচ এরা ওকে ভালো থাকতেই দিচ্ছে না। এসবের পর ইফাজ দ্রুত ধ্রুবকে টেনে নিতে লাগলো বাড়ির দিকে। ধ্রুব ইফাজের সঙ্গে হাঁটছিল ঠিকই, কিন্তু বারবার পেছনে তাকিয়ে তাকিয়ে দেখছিল গ্রামের মানুষদের উন্মত্ত আচরণ। বাড়ি পৌঁছানোর পর দেখতে পেল তোফাজ্জল হায়াতের উঠোনে বিচার সভা বসার জন্য চেয়ার টেবিল সাজানো হয়েছে। ফাহিমা তখন চুলোয় চা বসিয়েছেন। ইফাজ বাড়ি ঢুকতে না ঢুকতেই তাকে কাজে লাগিয়ে দেওয়া হলো। হঠাৎ ধ্রুবের দৃষ্টি গেল এক কোণে চেয়ার হতে দাঁড়ানো অদিতির দিকে। ধ্রুব তাকিয়েই রইল। ওর চোখে অদ্ভুতভাবে ভীষণ শান্ত ছিল। অদিতির চোখে মুখে নীরবতা। ধ্রুব চেয়েছিল। অদিতি দীর্ঘশ্বাস ফেলেই উঠোনে চেয়ার রেখে ভেতরে চলে গেল। এর মধ্যেই তোফাজ্জল হায়াতের উঠোনে লোকজন গিজ গিজ করতে লাগলো। গণ্যমান্য লোকেরা চেয়ারে বসেছেন, কেউ দাঁড়িয়ে কেউ বসে আছে। মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেই ছেলে মেয়েটিকে। দুজনেই অবিরাম কাঁদছে। ছেলেটির বাবা মা লজ্জায় মাথা নত করে আছে। মেয়েটির বাবা গাছ ধরে দাঁড়িয়ে আছেন, চোখে পানি, যে কোনো মুহূর্তেই জ্ঞান হারাবেন। বিচার শুরু হলো। ধ্রুব এক পাশে দাঁড়িয়ে আছে। অদূরে জানালার পর্দার ফাঁকে অদিতির অর্ধেক মুখটুকু দেখা যাচ্ছে। তোফাজ্জল হায়াত বিচারে এলেন। সবাই জায়গা ছাড়লো ওনার জন্যে। তোফাজ্জল সকলের মধ্যমণি হয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে বসলেন। তার চোখে ছিল শীতল দৃষ্টি। গ্রামের লোকজন জানালো, সাব, এদের ধান ক্ষেতের পাশে অশ্লীল কাজ করতে দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে ছেলেটি প্রতিবাদ করে বলল, আমরা কোনো অসহনশীল কাজ করিনি, আমরা শুধু দেখা করেছিলাম। তোফাজ্জল হাত তুলে ছেলেটিকে থামিয়ে দিলেন। ছেলেটি হাত দেখে থেমে গেল। তোফাজ্জল তারপর ছেলেটির পরিবারের দিকে তাকিয়ে বললেন, আপনারা কিছু বলবেন? ছেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন, আপনি যা সিদ্ধান্ত নেন, ওকে আমি আজ থেকে গ্রামবাসীর সামনে ত্যায্য করলাম। ছেলেটি হতবাক হয়ে চিৎকার করে উঠল। আবু, ছেলের চিৎকারে মুষড়ে পড়লেন উনি, কিন্তু এক ঘরে করে দেওয়ার ভয়ে শাসিয়ে উঠলেন। চুপ, তোর মা মরার পর আমি তোকে কত কষ্টে বড় করেছি, যাতে তুই বড় হয়ে রঙ্গলীলা করতে পারোস, এই জন্য শালা জানোয়ার। ছেলের চোখ বুঝে ফেলেছে। বাবার মুখে নিজেকে নিয়ে ঘেন্না ওর রুহ অব্দি কাঁপিয়ে তুলেছে যেন। তোফাজ্জল ওসব দেখেন না। উনি মেয়ের পরিবারকে জিজ্ঞেস করেন, আপনাদের কিছু বলার আছে? মেয়েটির পরিবারও একই সুরে কথা বলে। মেয়েটির বাবা কান্নায় ভেঙে পড়ে বললেন, আমার মেয়েকে আমি ত্যায্য করলাম, আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই মাইনা নেব। মেয়েটি এবার শব্দ করে ফুপিয়ে কেঁদে ফেলল। ছেলে হয়তো মেয়ের কান্না শুনে অপরাধ বোধে ভোগে। ও এবার আর কোনো উপায় না পেয়ে সোজা তোফাজ্জল হায়াতের পায়ে পড়ে গেল।
তোফাজ্জল ওভাবেই বসে নড়লেন না জায়গা থেকে। ছেলে পায়ে হাত দিয়ে কাঁদতে লাগলো। চাচা, আমাকে ওকে বিয়ে করে ফেলবো, আমাদের সম্পর্ক হালাল করে দিবে প্লিজ, তবু এত বড় শাস্তি দিবে না আমাদের। তোফাজ্জল হায়াত পা সরিয়ে ফেললেন। ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়লে মেয়েটা হন্তদন্ত হয়ে এগিয়ে যেতে চাইলে তাকে আটকে ফেলা হলো। ছেলেটা চোখ মুখ উঠে দাঁড়ালো। তোফাজ্জল কঠোর কণ্ঠে বললেন, প্রেম করার আগে এই প্রস্তাব দিলে আমরা মেনে নিতাম, হারাম কাজ করার আগে কেন হালাল করার কথা মাথায় এলো না? ধ্রুব শুনতে থাকে। ছেলেটি বিস্ময় গলায় বলল, ওর পরিমাণ বাড়বে না, আমি বেকার তাই, তাছাড়া আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই আপনাদের কাছে যেতে পারিনি। তোফাজ্জল হায়াত বললেন, আমি তোমাকে চাকরি দিতাম, তুমি আমার কাছে কেন আসোনি? ছেলেটি উত্তর দিল, আমি ভয় পেয়ে গেছিলাম চাচা, আপনি প্রেমে এত গিরা বিরুদ্ধে যদি কিছু করে ফেলতেন। তোফাজ্জল আশেপাশে তাকিয়ে সবার জবাব নেওয়ার জন্য বললেন, আমি এই গ্রামে কাউকে সৎপথে সাহায্য করতে অস্বীকার করেছি আজ অবধি? কেউ কি কখনো আমার কাছে আসতে ভয় পেয়েছে? গ্রামের লোকেরা একে অন্যের দিকে তাকালো। শেষমেশ সবাই মাথা নেড়ে তোফাজ্জলের অবদানের কথা এক বাক্যে স্বীকার করল। তোফাজ্জল এবার ছেলেটার দিকে তাকালেন, বললেন, হারাম তো হারামই, এবার অন্যদের সঙ্গে যা ঘটেছে তোমাদের সঙ্গে তাই ঘটবে। এই কথার জন্য পুরো উঠোনে হইচই লেগে গেল। ছেলেটি এবার নিজেই কেঁদে ফেলল। তোফাজ্জল হায়াত উঠে দাঁড়ালেন, সবার উদ্দেশ্যে বললেন, ওদের এখনই বিয়ে দেওয়া হবে, কাজে আনা হোক, তারপর তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাবে। যেহেতু তোমাদের বাবা মা তোমাদের ত্যায্য করেছে, তাই তোমাদের এক ঘরে করা হবে না। তবে যদি তাদের সঙ্গে তোমার পরিবারের কোনো যোগাযোগ প্রণীত হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছেলে মেয়ের বাবারা সবাই হতবুদ্ধি হয়ে তোফাজ্জলের দিকে তাকিয়ে রইল। ওদের হৃদয় থমকে গেছে, যেন মুহূর্তেই কোলাহল শুরু হয়ে জয়ে গেল। তোফাজ্জল নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলেন। হঠাৎ পেছনে থেকে সেই ছেলেটি চিৎকার করে ডেকে উঠল। হয়তো সবাই দাঁড়ানো। ছেলেটির চিৎকারে তোফাজ্জল থামলেন। পেছনে ফিরে গম্ভীর শান্ত দৃষ্টিতে ছেলেটিকে দেখলেন। সঙ্গে উপলব্ধি করলেন ওর চোখের হিংস্রতা, প্রতিশোধ পরায়ণতা। ছেলেটি এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো ওনার। তার চোখে ছিল অদ্ভুত এক ভাষা। সে তার ভেজা চোখ দুটো তোফাজ্জলের চোখে রেখে বলল, আপনি এত প্রেম বিরোধী লোক ভালোবাসার উপর আঙ্গুল তোলেন। যদি কোনোদিন আপনার ছেলে মেয়ে প্রেম করে তখন কি করবেন? তখন কেমন বিচার করবেন? ধ্রুব থমকে তাকিয়ে রইল। ওর নিঃশ্বাস আটকে গেছে। তোফাজ্জলের জবাব শোনার জন্য ওর ভেতরে ছটফট। তোফাজ্জল গ্রামবাসীর দিকে তাকালেন। সবার চোখে এক অদ্ভুত কৌতূহল। তোফাজ্জল গভীর শ্বাস নিলেন। দু মুহূর্ত না ভেবে বলে ফেললেন, সেদিন আমি নিজে হাতে আমার মেয়েকে খুন করব। ধ্রুব বিস্ময় হয়ে তাকালো তোফাজ্জলের দিকে। ওর হৃদয়ে তখন টকবগিয়ে রক্ত ছুটছে। ধ্রুব যেন নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না। একজন বাবা এমন কথা কিভাবে বলতে পারে? ধ্রুব অবাক হতভম্ব চোখে জানালার দিকে তাকায়। অদিতির চোখটুকু আজ শান্ত স্থির। ও এইসব জানতই। ওর জন্য এসব কথা আজ নতুন নয়। ধ্রুব তাকাতে অদিতির চোখ নামিয়ে ফেলল। ধ্রুব বোঝে আজ অদিতির কিছুই বলার নেই। তোফাজ্জল ছেলেটার চোখ থেকে চোখ সরিয়ে গ্রামের সবার উদ্দেশ্যে বললেন, আগামীকাল আমার মেয়েকে আমার পছন্দ করা ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। আপনাদের নিমন্ত্রণ রইল, আসবেন। ধ্রুব হাত মুষ্টিবদ্ধ করেই চুপচাপ শুধু শুনে যায়। তোফাজ্জল তারপর ছেলের কঠিন চোখের দিকে চেয়ে থেকে বললেন, ছেলে মেয়ে মানুষ করতে জানতে হয়। আমি দোয়া করি তুমি যেন ভালো বাবা হও। এ কথা বলে তোফাজ্জল নিজের ঘরের ভেতর চলে গেলেন। ছেলেটিকে ঘিরে ধরে গ্রামের লোকেরা শাসাতে লাগলো। কেউ বলল, তুই এভাবে কথা বললি কেন? হায়াত সাহেবের সঙ্গে এভাবে কথা বলতে তোর সাহস হলো কি করে? ছেলেটি চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখ ভ্রু কুঞ্চিত। সে তোফাজ্জলের ঘরের দিকে তাকিয়েই রইল। ধ্রুব শুধু ওই ছেলেটাকে দেখতে থাকে, যার মধ্যেও নিজের প্রতিচ্ছবি দেখতে পারছে। বিচার কাজ শেষ হয়েছে। ধ্রুব ঘরে এসে ঠাস করে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। রীতিমতো ফুঁসছে ও। মন যেন অসংখ্য শব্দ আর প্রেমের প্রশ্নের ভারে চিৎকার করে উঠছে চাইছে। সারাদিনের ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছিল। গ্রামবাসীর হিংস্র চাহনি, ছেলেটার অসহায় আকুতি, আর তোফাজ্জল হায়াতের কাঠিন্য, সবকিছুই যেন ওর বুকের ভেতর একটা ভারী পাথরের মতো চেপে বসেছে। তবু সবকিছু অসহ্য লাগছে। ও জুতো পায়ে বিছানায় লম্বালম্বি শুয়ে পড়ল। সারা রাত চোখের পাতা এক মুহূর্তের জন্য বন্ধ হচ্ছিল না।
বারবার বারবার মনে পড়ছিল ছেলেটার শেষ প্রশ্ন, যদি আপনার মেয়ে প্রেম করে সেদিন কি করবেন? আর তোফাজ্জল হায়াতের সেই জবাব, নিজের হাতে খুন করব। ধ্রুব অন্ধকার ঘরের সিলিং এর দিকে চেয়ে থাকে। একসময় অতিষ্ঠ হয়ে আবার উঠে বসে পড়ে। বাতি জ্বালিয়ে মাথাটা নিচু করে চুপচাপ বসে থাকে। একসময় সেটাতেও শান্তি না মিললে যথে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। চাঁদের আলোয় গ্রামের কাঁচা রাস্তা, উঠোনের মাটি আর দূরে নদীর ঢেউগুলো জলজল করছিল, কিন্তু ধ্রুব চোখে সেই আলো ধরা পড়ছিল না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল ছেলেটার কান্না, মেয়েটার ভীত মুখ আর তোফাজ্জল হায়াতের কঠিন মুখটা। ওই ছেলেটা ধ্রুব হতে পারত, মেয়েটা অদিতি হতে পারত। ধ্রুব ওই ছেলেটার জায়গায় নিজেকে বসিয়ে ভেতরে ভেতরে ফুঁসে উঠল। জানালার গ্রিলে হাত ঠেসে চেপে ধরে কল লাগালো কাউকে। ওপাশ থেকে কল রিসিভ হলে ধ্রুব হিসিয়ে বলল, লক্ষ্মীপুর গ্রাম, ছেলে ঢাকার ম্যানেজার, খোঁজ নাও। আপাতত এটাই করো বলদ, এর পরবর্তী কাজ আমি জানিয়ে দেব। সকালবেলা তোফাজ্জল তৈরি হচ্ছেন বাজারে যেতে। ধ্রুব তখন ঘুমাচ্ছিল। সারা রাত অস্থিরভাবে এদিক ওদিক পায়চারি করে সে অনেক কিছু ভেবেছে, সঙ্গে ইমনের সঙ্গেও আলোচনা করেছে। এসব করতে করতে ভোর রাতে চোখ লেগেছে। হঠাৎ ঘুমের মধ্যেই ধ্রুবর অ্যালার্ম বেজে উঠল। জীবনেও অ্যালার্ম শুনে ঘুম থেকে না ওঠা ধ্রুব এবারেও ট্রু কুচকে মহাবিরক্ত হয়ে হাত দিয়ে মোবাইলের অ্যালার্ম বন্ধ করে ফেলল। তারপর আবার আরেক ঘুম। হঠাৎ করে ফ্যানটাও বন্ধ হয়ে গেল। গরমে ধ্রুব অসহ্যভাবে চোখ খুলে ফেলল। বুঝতো কারেন্ট চলে গেছে। রেগে মেগে এলোমেলো ভাবে হেলে দুলে চোখ ঘষতে ঘষতে ধ্রুব ঘুম থেকে উঠে বসল। চোখ উল্টে সিলিং ফ্যানের দিকে চেয়ে গালি দিয়ে বসল। বালের কারেন্ট। ধ্রুব ফোন হাতে নিল। ফোনের টাইম দেখতেই তার চোখ কপালে উঠল। শিট শিট। ও দ্রুত বিছানা থেকে উঠে উদাম গায়ে শার্ট খুঁজতে লাগলো। আজ তাকে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। ধ্রুব দৌড়ে ড্রয়ারে শার্ট খুঁজছে আর অপর হাতে ঘড়ি কবজিতে লাগাচ্ছে। আজ তার পুরো দিন অভিনয় করতে হবে বখাটে উগ্র ধ্রুব থেকে হতে হবে ডিসেন্ট, শান্ত, ইনোসেন্ট ধ্রুব। এসব মাথায় আগে কখনো আসেনি। গতকাল ইমন একটা বুদ্ধি দিয়েছে, ধ্রুব ফলো করতে চায়নি, কিন্তু ইমন বলেছে জোর দিয়ে এটা করা জরুরি, প্ল্যানের অর্ধেক এটা, তাই না চাইলে ওইসব করতে রাজি হয়েছে ধ্রুব। আপাতত ধ্রুবর কাছে অপশনাল প্ল্যান নেই, তাই এটাই স্বাভাবিক, এটাই শুধু ভরসা। রেডি হয়ে ভাঙা আয়নার সামনে দাঁড়ালো ধ্রুব। নিজেকে ঘুরে ঘুরে দেখে হঠাৎ ঠোঁট উল্টে নিজেই নিজের কাঁধে থাপ্পড় দিয়ে বলল, গুড জব ধ্রুব ইয়ামিন। তারপর চুল ঠিক করে বেরিয়ে এলো মেহমানদের ঘর থেকে। নিচে নামতেই তার চোখ গেল দুজন কাজের মহিলা বাড়িঘর পরিষ্কার করছে। ধ্রুব সেটা দেখে কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইল। একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বড় বড় পা ফেলে হেঁটে গেল বড় ঘরে। তোফাজ্জল তখন সবে খেতে বসেছেন। পাশেই বাজারের ব্যাগ এনে রেখেছেন ফাহিমা। ধ্রুব যেতেই তোফাজ্জল তাকালেন তার দিকে। গম্ভীর স্বরে চেয়ার ইশারা করে বললেন, খেতে বসো। ধ্রুব তোফাজ্জলের থেকে বেশ দূরের চেয়ারে গিয়ে খেতে বসলো। তোফাজ্জল খেতে খেতে ফাহিমাকে জিজ্ঞেস করলেন, ইভাস কোথায়? ফাহিমা তোফাজ্জলের পাতে আটার রুটি তুলে দিতে দিতে উত্তর দিলেন, ঘুমোচ্ছে। তোফাজ্জল শুনে রেগে গেলেন। রুটি ছাড়া বাদ দিয়ে কঠোর স্বরে বলে উঠলেন, আজ বাড়িতে মেহমান আসবে আর আমার ছেলে ঘুমাচ্ছে, ডেকে তুলো ওকে, আমার সঙ্গে বাজারে যাবে। ফাহিমা কিছুটা অনুরোধ করে বললেন, সবে ফজর হয়েছে, এখন ঘুম থেকে উঠাবো? তোফাজ্জল কিছু বলবেন তার আগে ধ্রুব খাবার খাওয়া থামিয়ে বলল, আঙ্কেল আপনি চাইলে আমি যেতে পারি আপনার সঙ্গে। তোফাজ্জলের ভ্রু কুঁচকে গেল মুহূর্তেই। জিজ্ঞেস করলেন, তুমি বাড়ি মেহমান হয়ে যাবে আমার সঙ্গে? ধ্রুব নিজেকে নম্র দেখানোর চেষ্টা করে বলল, আপনি আন্টি আমার জন্য এত করেছেন, আই এম গ্রেটফুল ফর দিস, তাই যাওয়ার আগে কিছুটা শোধ করে দিতে চাইছি, বলতে পারেন। ফাহিমা তো গদগদ হয়ে গেলেন ধ্রুবর এমন নম্র ব্যবহারে। তোফাজ্জল না করবেন ভেবেছিলেন। উনি চুপচাপ ধ্রুবর কথা পাশ কাটিয়ে গেলেন। ধ্রুব সেটা দেখে আবারও বলল, বাজার করা আমি তেমন পারি না, আপনার কাছ থেকে শিখতে চাইছিলাম। তোফাজ্জল এবার আর না করলেন না, খেতে খেতে বললেন, আচ্ছা জিও। রাজি করেই অবশেষে ধ্রুব থামল। তোফাজ্জল ধ্রুবকে নিয়েই বাজারে গেলেন। বাজার সদাই ধ্রুব তোফাজ্জলকে দেখে বারবার তাকাচ্ছিল। একজন তো জিজ্ঞেস করেই ফেলল। তোফাজ্জল অপ্রস্তুত হয়ে গেলেন। ধ্রুব মনে মনে হাসি।
তোফাজ্জল আর চোখে ধ্রুবকে দেখলে ও দ্রুত এমন একটা ভাব করলো যে জীবনে ও ধ্রুব এমন আজব কথা শোনেনি। তোফাজ্জল গলা পরিষ্কার করে উত্তর দিলেন, না, বাড়ির অতিথি। বলে আবার হাঁটা ধরেন ধ্রুব। তোফাজ্জলকে পাশাপাশি হাঁটার সময় একদম জামাই শ্বশুর লাগছিল। শহুরে জামাই, তার গ্রাম্য গম্ভীর শ্বশুর, দারুণ মানিয়েছিল ওদের। তাই বোধহয় ওরা বাজারে যেতে যেতেই কয়েকবার একই প্রশ্নের সম্মুখীন হয়েছে। ধ্রুব তো এতে ভীষণ মজা নিচ্ছে, অথচ মুখ করে রেখেছে তোফাজ্জল, গম্ভীর নিষ্পাপ চেহারা। তোফাজ্জল সব বারবার দেখে অস্বস্তিতে কাঠ হয়ে গেলেন। কিছুটা গম্ভীরভাবে ধ্রুবকে বললেন, একটু দূরে থেকে হাঁটো আমার থেকে। ধ্রুব না বোঝার ভান করে বলল, কেন আঙ্কেল? তোফাজ্জল জবাব দিলেন না, বরং নিজেই ধ্রুবকে ফেলে আগে আগে হাঁটা ধরেন। ধ্রুব পেছন পেছন হাঁটছে, তার ঠোঁটে অদ্ভুত মশকরা খেলা করছে। ফেরার পথে ধ্রুব নিজে থেকেই তোফাজ্জলের হাতে থাকা সব বাজারের ব্যাগ নিয়ে নিল নিজের হাতে। তোফাজ্জল মানা করতে চাইলেন, তখন ধ্রুব বলে ফেলল, সমস্যা নেই আঙ্কেল, আপনি বয়স্ক লোক হয়ে এসব ক্যারি করার দরকার নেই, আমি সাহায্য করি না। তোফাজ্জল আর না করলেন না। ধ্রুব ইতিমধ্যেই তোফাজ্জলের মন কিছুটা জয় করে ফেলেছে। উনি বারবার ধ্রুবকে দেখছিলেন। ছেলেটা এত ভালো। ধ্রুব যখন বাজার করে বাড়ি ঢুকেছে, তোফাজ্জল তখন গোসল করতেই পুকুরে নেমেছেন। ধ্রুব বাজার নিয়ে ডাকলো বাড়ির বাইরে। আন্টি বাজার। ফাহিমা আসার আগেই চোখে পড়ল অদিতিকে। তার মাথায় ঘোমটা টানা, চোখটা অদ্ভুতভাবে শান্ত আজ। ধ্রুবর দিকে অদিতি সেভাবেই চেয়ে এগিয়ে এলো। ধ্রুব অদিতির ওই চোখ দেখে অনেক কিছু বুঝে গেল। ধ্রুব অদিতির দিকে চেয়ে ভীষণ স্বাভাবিকভাবে ওর দিকে ব্যাগ এগিয়ে দিল। অদিতি ব্যাগ নিল না, বরং চাপা গলায় এটুকু বলে উঠল, আমার বিয়েতে আপনার আনন্দ দেখে ভালো লাগছে আমার। ধ্রুব চোখ তুলে দেখল অদিতিকে। ওর চোখের ভাষা অদিতি বোঝে না। অদিতি চিন্তিত ভঙ্গিতে বলল, কি চাইছেন, কি করছেন? খোদ আপনি ছাড়া কেউই ভালো জানে না। ধ্রুব উত্তরে নিজেও চাপা গলায় ধীমে আওয়াজে বলল, কিচ্ছু চাইবো না যদি এক্ষুনি তুমি আমার প্রপোজের জবাব দিয়ে দাও। সময় আছে এখন অদিতি, আমার এসব কিছু করার দরকারই ছিল না। তুমি আমাকে ঘোরাচ্ছ নিজের পেছনে, আর আমি ধ্রুব ঘুরছিও। গড। অদিতি কিছু বলবে তার আগে ফাহিমা আঁচলে তখন হাত মুছতে মুছতে উঠোনে এলেন। ফাহিমাকে দেখে অদিতি দ্রুত বাজারের ব্যাগ ধ্রুবর হাত থেকে নিয়ে ঘরে ঢুকে গেল। ধ্রুব ফাহিমাকে দেখিয়ে দেখিয়ে কপালের ঘাম মুছল। ফাহিমা সেটা দেখে বললেন, বাবা বিশ্রাম নাও ঘরে গিয়ে, অনেক করেছো তুমি। ধ্রুব নম্রভাবে হাসল, উত্তর দিল, নো প্রবলেম আন্টি। ফাহিমা ধ্রুবর এমন দায়িত্ববোধ দেখে হঠাৎ ভেবে বললেন, বিয়ে করেছো তুমি। ধ্রুব বুঝল প্ল্যান লাইন মতোই আছে। ও লাজুক গলায় মাথার পেছনটা চুলকে নত মুখে উত্তর দিল, মন মতো পাত্রী পাইনি আন্টি, পেলে করে ফেলার ইচ্ছে আছে। ফাহিমা এবার মশকরা করে বলে, খুঁজে দেই আমরা তোমার জন্য পাত্রী। এই গ্রামে অনেক ভালো মেয়ে আছে কিন্তু ধ্রুব। ধ্রুব লাজুক ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করে উত্তর দিল, আপনারা যা ভালো মনে করেন। ফাহিমা ধ্রুবর অভিনয়ে লজ্জা দেখে হেসে ফেললেন। ধ্রুব পাশ কাটিয়ে দ্রুত ঘরে চলে গেল। রুমে গিয়েই কল লাগানো ইমনকে। ওপাশে ইমন কল ধরে ধ্রুব দিয়ে উঠে এক রামধমক, শালা কি বুদ্ধি দিছস এগুলা? অ্যাক্টিং অনেক লেম হয়ে যাচ্ছে ইমন, আমি পারবো না এসব, অন্য আইডিয়া দে। ইমন তখন খাচ্ছিল। ও খাবারের লোকমা হাতে তুলে আবার ফেলে দিল। মুহূর্তেই দ্রুত বলে উঠল, আমার ভাই ঠান্ডা হ, এছাড়া আর উপায় নেই। তুই আমার কথা মতো কাজ করে দেখ না একবার, তারপর অদিতি তোর এই গ্যারান্টি। ধ্রুব চোখ ছোট ছোট করে তাকালো, বলল, যদি তোর এই আজগুবি প্ল্যান ঠিকঠাক কাজে না লাগে, তোকে তো আমি খাইছি। ইমন হেসে আত্মবিশ্বাসী গলায় বলল, করবে বাপ করবে, তুই জাস্ট আমি যা বলছি ঠিকঠাক করে যা। সন্ধ্যা থেকে অদিতির ঘরে সাজ সাজ রব। ছেলেপক্ষের জন্য নতুন কাপড়, মিষ্টি আর খাবারের আয়োজন চলছে। অদিতির মা ব্যস্ততায় শ্বাস ফেলার সময়টুকুও পাচ্ছে না। আর অদিতি, সে চুপচাপ, তার মুখ থমথমে। খোলা জানালার পাশে দাঁড়িয়ে গাছের দুলতে থাকা পাতাগুলোর দিকে তাকিয়ে আছে। মনে এক অদ্ভুত শূন্যতা। ধ্রুবকে অত্যন্ত স্বাভাবিক লাগছে, বরং মনে হচ্ছিল ধ্রুব নিজে এই বিয়েটা নিয়ে ভীষণ আনন্দিত। অদিতির মুখটা থমথমে হয়ে এলো। হবে না কেন আনন্দিত? একসময় যে ছেলে অদিতির সঙ্গে সামান্য কথা বলার জন্য মরিয়া হয়েছিল, তাকে অদিতি পরিবারের দোহাই দিয়ে পাত্তা দেয়নি।
ধ্রুব অদিতিকে ছেড়ে দিলেও আজ অদিতি অবাক হবে না। অদিতিদের সঙ্গে তো এমনই হওয়া উচিত। ধ্রুব ঘরের বাইরে দাঁড়িয়ে চেয়ার সাজাচ্ছে। হঠাৎ ওর চোখ গেল জানালার দিকে। অদিতিকে দেখেও, ঠোঁটে একেবারেও হাসি নেই, চোখ দুটো মলিন। ধ্রুব চেয়ার হাতে নিয়ে সেভাবে দাঁড়িয়ে রইল, বিড় করে গেল, বলল কিছু। তোমার চোখ আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু তোমার ঠোঁট আমার সঙ্গে বারবার বেইমানি কেন করে অদিতি? ধ্রুব অদিতির দিকে তাকিয়ে ছিল। অদিতির এলোমেলো দৃষ্টি হঠাৎ রে গেল ধ্রুবর চোখে। অদিতি সোজা হয়ে দাঁড়িয়ে মলিন হাসল। ধ্রুব চোখ নামিয়ে ছোট করে শ্বাস ফেলে ভেতরে চলে গেল। অদিতি কিছুটা অবাক হয়ে গেল। ধ্রুব কি ওকে পাশ কাটিয়ে এড়িয়ে গেল এইমাত্র? রাত হতেই গোটা গ্রাম হয়ে গেল জমজমাট। তোফাজ্জল হায়াতের উঠোনে মানুষের ভিড় আরো জলমল করছে, কিন্তু অদিতি নিজের ঘরে সাদা চাদরের ওপর বসে আছে। তার চোখ ফোলাস, মুখ শুকনো। বারবার মনে পড়ছে ধ্রুব সেই গম্ভীর মুখ, সেই নিরাসক্ত গলা। ওদিকে ধ্রুব খাবারের তদারকি করছিল। তোফাজ্জল সারাদিন ধ্রুবর কাজ দেখে যার পর নাই খুশি, কিন্তু মুখে সেটা প্রকাশ করলেন না। তিনি ধ্রুবর কাছে এগিয়ে গেলেন। ধ্রুব ওনাকে দেখেই আগ বাড়িয়ে বলল, আঙ্কেল, মশলাপাতি কম হয়েছিল, আমি এক্সট্রা আনিয়ে রেখে দিয়েছি। আর চিকেন এক্সট্রা লেগেছে, ওগুলো আনতে পাঠিয়েছি বাজারে। তোফাজ্জল ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন ধ্রুব দিকে। ধ্রুব বাজারের একটা ফর্দ এগিয়ে দিল ওনার দিকে। তোফাজ্জল সেটা হাতে নিলেন। একবার দেখে আবার ভাঁজ করে পাঞ্জাবির পকেটে রেখে দিলেন। ধ্রুব আরো কিছু বলবে, তার আগে তোফাজ্জল শান্ত গলায় জিজ্ঞেস করে বসলেন, তুমি আমাদের জন্য এসব করছো কেন? কি উদ্দেশ্য? ধ্রুব থেমে গেল। কি বলবে এখন? ওর মন ব্যাপরা হয়ে গেল হঠাৎ। বলতে চাইল নিজের আসল উদ্দেশ্য, কিছু বলতে পারে না এবারেও। ও মাথাটা নিচু করে ফেলে, দোনমনা করে বলে, নিজের শান্তির জন্যই করছি আমি। আপনাদের আমার অনেক আপন মনে হচ্ছিল, তাই করছি, এর অন্য কোনো উদ্দেশ্য নেই। তোফাজ্জল এবার কিছুটা গড়ে গেলেন। যতই হোক গ্রামের মানুষ তো, সহজে লোককে বিশ্বাস করা ওনাদের কাজ। যাকে একবার মনে ধরে তার প্রতিটা কাজ তখন চোখে পড়ে একে একে। তোফাজ্জল ধ্রুবর কাঁধে হাত রাখলেন। আবেগ যেটুকু প্রকাশ না করলে নয়, সেটুকু প্রকাশ করে বললেন, তোমার কি আর বাকিদের মতো মন চাচ্ছে আমি খুব তাড়াহুড়ো করছি? ধ্রুব অবাক হলো। জি আঙ্কেল। তোফাজ্জল আবারও বললেন, বাকিরা আমাকে দোষারোপ করেছে, আমি মেয়েকে অল্প বয়সে নিজে থেকে বিদায় করে দিচ্ছি। ধ্রুব চোখ নামিয়ে নিচু গলায় বলল, আমি এসব ভাবিনি আঙ্কেল। তোফাজ্জল থামলেন, পরপর গম্ভীর স্বরে বলে যেতে লাগলেন, সবাই আমার সিদ্ধান্তে খুশি নয়, কিন্তু আমার আজকাল ভয় হয় ভীষণ। অদিতিকে বিয়ে দিয়ে আমার মুখ বাঁচে। আজকাল গ্রামের মানুষ আমার দিকে বাঁকা নজরে তাকায়, কেউ কেউ অপেক্ষা করে আছে আমার মেয়ের প্রেমের খবর রটানোর। তাই আমি ঠিক করেছি আমি আজকে ওদের আকত করে দিয়ে গ্রামের লোকদের মুখ বন্ধ করে ফেলতে পারবো। ধ্রুব চুপচাপ শুনে গেল এসব কথা। ও শান্ত চোখে চেয়ে তোফাজ্জলকে দেখে, তোফাজ্জল হয়তো বাইরে যতটা কঠোর প্রকাশ করেন, ভেতরে ভেতরে ততটাও নন। তার মধ্যেও আবেগ, ভালোবাসা আছে, তবে সম্মান হারানোর ভয়টা গ্রাস করেছে তার অন্তরে সবচেয়ে বেশি। ধ্রুব অপরাধবোধে ভুগে ভীষণ। ও এসব কি করছে? ইমনের বুদ্ধি নেওয়াটা কি উচিত হয়েছে? তোফাজ্জল জানতে পারলে কষ্ট পাবেন ভীষণ। ধ্রুব হালকা স্বরে বলে, ডোন্ট ওরি আঙ্কেল, আকদ আজকেই হবে। তোফাজ্জল ধ্রুবর কাঁধ থেকে হাত সরিয়ে ফেললেন, গলা পরিষ্কার করে বললেন, ভালোই ভালোই সব কাজ মিটে গেলে হয়। তুমি এদিকটা দেখো, আমি ঘর থেকে আসি। অদিতি জানালার দিকে তাকিয়ে নিজের আতঙ্কে ঢেকে রাখার চেষ্টা করছিল। ঠিক এমন সময় ধ্রুব খাবারের দিকে সামনে উঠোনে এলো। ঘড়িতে প্রায় সন্ধ্যা। ছেলেপক্ষ আসার কথা, কিন্তু কেউ এখন অব্দি এসে পৌঁছায়নি। লোকজন কৌতূহলী হয়ে আছে। তোফাজ্জলের অন্তরে এই পর্যায়ে মোচড় দিয়ে উঠল। তিনি কল লাগালেন ফারদিনকে। ওপাশ থেকে কল ধরতেই তোফাজ্জল শুরুতে শান্ত থাকার চেষ্টা করে বললেন, তোমরা কোথায় আছো? ফারদিন অকপটে জবাব দিল, চাচা, আমি দুঃখিত, পারিবারিক কারণে আমি এই বিয়ে করতে পারবো না। আমি পরশুকাল চলে যাচ্ছি, ওখানেই সেটেল হওয়ার পর বিয়ের চিন্তা করব। আমাদের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে, আপনি যদি কিছু মনে না করেন। অদিতির বাবা এসব শুনে রেগে গেলেন ভীষণ। পুরো উঠোন স্তব্ধ। তখন সবার মুখে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তোফাজ্জল শেষ দেখে একটু দূরে গিয়ে নিচু কণ্ঠে বললেন, গ্রামের মানুষদের দাওয়াত করা হয়ে গেছে ফারদিন,
মস্করার সময় এখন না। তোফাজ্জল থেমে আবার বললেন, তোমার বাবা কোথায়? ওকে ফোন দিয়ে কেন পাচ্ছি না? আমি ভেবে পাচ্ছি না তোমরা কথা দিয়ে এভাবে কিভাবে কথার বরখেলাপ করতে পারো। ফারদিন নম্র গলায় জবাব দিল, আমি আসলে অনেক দুঃখিত চাচা। পুরো সিদ্ধান্ত আমার আব্বার, এতে দোষ নেই। আমার প্লেনের টিকিট আজ রাত 10টায়। আমি এয়ারপোর্ট যাচ্ছি চাচা। আপনার মেয়ের জন্য আশা রাখছি আমার চেয়ে ভালো কাউকে খুঁজে পাবেন। তোফাজ্জল আর শুনলেন না। ওনার মুখ কঠিন হয়ে গেল। উনি ফোন কেটে দিলেন মুহূর্তেই। ধ্রুব পাশে দাঁড়িয়ে শুনছিল। যা হচ্ছে ওর প্ল্যান মাফিক হচ্ছিল। ও এবার নিজের শেষ চালটা চাললো। তোফাজ্জলের কাছে এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল ছেলে আসবে না? তোফাজ্জলের রাগে কাঁপছেন। উনি কঠিন গলায় কাঁপতে কাঁপতে বললেন, বেমেনি করেছে ওরা আমার সঙ্গে। ওদের এত বড় সাহস কি করে হলো আমি সেটা বুঝতে পারছি না। ধ্রুব বলল, আঙ্কেল, গ্রামের মানুষ জানে আজ আকত। এইভাবে বিয়ে ভেঙে গেলে আপনি বললে আমি ওকে শহর থেকে নিয়ে আসতে পারি। ধ্রুব এমনভাবে কথা বলছে যেন ও কিছুই জানে না এ ব্যাপারে। তোফাজ্জল উঠে দাঁড়ালেন। লুঙ্গি সামনে নিয়ে শান্ত গলায় শুধু বললেন, আমাকে ভাবতে দাও। ছেলেপক্ষ না আসার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। চারিদিকে গুঞ্জন কানাঘুষা। তোফাজ্জল হায়াতের কপালে ঘাম জমেছে। তিনি নিজের সম্মানের কথা ভেবে গম্ভীর মুখে চুপ করে বসে আছেন। কিন্তু চারপাশের গ্রামবাসীর খোঁচা কথা তার মুখ আরো ফ্যাকাশে করে তুলছিল। একজন তো বলেই ফেলল। তোফাজ্জল দাঁতে দাঁত চেপে সব শুনছিলেন। অপমানে তার মুখ লাল হয়ে উঠছিল। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, ভেতরে চলে গেলেন। ক্ষোভের খবর ফাহিমার কানে পৌঁছাতেই ফাহিমা দ্রুত শোবার ঘরে স্বামীর কাছে চলে আসলেন। তোফাজ্জল জানালার পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন। ফাহিমা গিয়ে তোফাজ্জলের কাঁধ হতে হাত রাখলেন। তোফাজ্জল কেঁপে উঠলেন। ফাহিমা বললেন, ভেঙে পড়বেন না, পাত্রের অভাব নেই দেশে। আমার অদিতিকে এর থেকে ভালো জায়গায় বিয়ে দেব। তোফাজ্জল জবাবে বললেন, কি সম্মান! যা যাওয়ার তা তো আজকে চলে গেল ফাহিমা। সবাই জানে আজ আকদ, অথচ আজ সবাইকে যখন দাওয়াত করা হয়েছে তখন ফারদিন কিভাবে মানা করতে পারলো? আগে বললেই আমি একটা ব্যবস্থা করে ফেলতে পারতাম। ফাহিমা হঠাৎ কিছু একটা মনে পড়ে উনি তোফাজ্জলের মুখের রাগী ভাবের দিকে চেয়ে দোনামনা করে বললেন, আমার কাছে ভালো পাত্র আছে, আপনি সাহস দিলে বলতে পারি। তোফাজ্জল যখন গা ছাড়া ভঙ্গিতে বিছানায় গিয়ে বসলেন বললেন, কে? ফাহিমা সরাসরি বলে ফেললেন, ধ্রুবকে কেমন লাগে আপনার? তোফাজ্জল অবাক হয়ে ফিরে তাকিয়ে বললেন, কোন ধ্রুব? আমাদের মেহমান? ফাহিমা বললেন, হ্যাঁ, ও আজ বলছিল ভালো পাত্রী পেলে বিয়ে করতে চায়। আমাদের অদিতির সঙ্গে ওকে মানাবেও ভালো। একটু ভেবে দেখুন না। তোফাজ্জল শুনলেন, তারপর বিরক্ত হয়ে বললেন, এভাবে একটা অজানা মেহমানের সঙ্গে বেশি বুঝো তুমি? ফাহিমা বসলেন তোফাজ্জলের পাশে, মতামত দিলেন, একবার খোঁজ নিয়ে দেখতে সমস্যা কোথায়? ছেলে আপনার সামনেই, বরিশালে ভালো চাকরি করে, দেখতে শুনতেও ভালো, লম্বা উঁচা। ওকে কোন দিক থেকে খারাপ মনে হয়েছে আপনার? তোফাজ্জল তারপর কি যেন মনে করলেন। ফোন নিয়ে উনি কল লাগালেন কাউকে। ওপাশ থেকে সালাম এলো। তোফাজ্জল গম্ভীর স্বরে নির্দেশ দিল, ধ্রুব, ইয়ামিন সম্পর্কে ভালো করে খোঁজ নাও তো। এত রাতেও তোফাজ্জল ফোনে কারোর সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছেন। ফাহিমা কিছু সময়ের ওখানে থেকে তারপর অদিতির রুমে গেলেন। অদিতি বিছানার ওপর বসেছিল। ওর মুখ সেভাবেই থমথমে শূন্য। ফাহিমাকে দেখে অদিতি ঢোক গিরে ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, ওরা আসবে না মা? ফাহিমা কাপড় গোছাতে গোছাতে বললেন, না, ফারদিন পর্তুগাল চলে গেছে আজ। অদিতির মনটায় আচমকা এই খবরে দারুণ খুশি খুশি হয়ে গেল। এসব কার কাজ ওর বুঝতে একটুও অসুবিধা হচ্ছে না। অদিতি ঠোঁটে তৃপ্তির হাসি ঝুলিয়ে জানালার বাইরে তাকালো। ধ্রুবকে এখান থেকে দেখা যাচ্ছে। ধ্রুব ওদের জানালার সামনে একটা চেয়ারে বসে আছে। ওর হাঁটুর উপর ইফাজ বসে ক্যামেরা নিয়ে কিছু একটা করছে। ধ্রুব ভ্রুকুচকে ইফাজকে দেখছে, মাঝে মধ্যে শিখিয়ে দিচ্ছে কিছু। অদিতি অপলক দেখতেই থাকলো ধ্রুবকে। ফাহিমা হঠাৎ বললেন, তোর বাবা ভীষণ আতঙ্কে আছেন, গ্রামবাসীর কাছে কি জবাব দেবেন? অদিতি দ্রুত চোখ সরিয়ে ফেলল ধ্রুবর দিকে। বিছানা থেকে উঠে মায়ের দিকে চেয়ে বলল, মা, এই গয়নাগাটি খুলে ফেলবো, আমার অসহ্য লাগছে। ফাহিমা কিছু একটা ভাবলেন,
তারপরে বললেন, মেহমানরা আছে বাইরে, আরো কিছু সময় পড়ে থাক। অদিতি অবাক হলো। মায়ের মুখ চোখ সুবিধা লাগছিল না। মা মনে হচ্ছিল কিছু একটা লোকাচ্ছে। এখনো এগুলো আর পরে রাখার মানে কি? তবু অদিতি বরাবরই বাধ্যগত মেয়ে ও সেভাবেই গয়নার শাড়ি পরে থাকলো। ফাহিমা কাপড় ভাঁজ করে সেগুলো হাতে নিয়ে তোফাজ্জলের রুমে ঢুকলেন। তোফাজ্জল সবে ফোন কেটেছেন, উনি বিছানার উপর বসে আছেন, কিছু একটা ভাবছেন যেন। ফাহিমা শুকনো ঢোক গিরে ওনার পাশে বসলেন, কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, খবর পেলেন? তোফাজ্জল উঠে দাঁড়ালেন, পেছন ঘুরে গুরু গম্ভীর গলায় এটুকু বললেন, স্রেফ। গ্রামবাসীদের চলে যাওয়া দরকার। ফাহিমা উঠে দাঁড়ালেন, বিস্মিত হয়ে বললেন, কি খবর পেলেন? আগে সেটা তো বলুন। ধ্রুব সম্পর্কে কি বলেছে ওরা? তোফাজ্জল উত্তর দিলেন না। পাঞ্জাবি ঠিক করে বাইরে বেরিয়ে এলেন। ফাহিমা দাঁড়িয়ে রইলেন সেভাবেই। ধ্রুব তোফাজ্জলকে দেখে ইফাজকে রেখে উঠে দাঁড়ালো। ওর ভ্রু কুচকানো। তোফাজ্জলকে দেখে সুবিধার লাগছিল না। তোফাজ্জল সবার দিকে চেয়ে পুরনো স্বরে ফিরে বাপ গম্ভীর কণ্ঠে বললেন, খাওয়া দাওয়া শেষ হলে আপনারা এবার বাড়ি গিয়ে বিশ্রাম নিন। মেহমানদের মধ্যে এটা শুনে কিছুটা শোরগোল পড়ে গেল হঠাৎ। তোফাজ্জল সেটা দেখে বললেন, আমার মেয়ের পড়াশোনা শেষ হয়নি, আমি নিজেই এই বিয়েতে মানা করে দিয়েছি। আমার মেয়ে রাজি নাই বিয়েতে। আমার মেয়ের ইচ্ছায় আমার ইচ্ছা। কথাগুলো শুনে ধ্রুব আহাম্মুকের ন্যায় তোফাজ্জলের দিকে তাকিয়ে রইল। উনি কবে থেকে সন্তানদের ইচ্ছা অনিচ্ছার মূল্য দেওয়া শুরু করেছেন? আজ কেন যেন তোফাজ্জলকে দেখে স্বাভাবিক লাগছিল না। অদিতির ঘর থেকে এসব কথা শুনে খুশিতে মুখে হাত চাপা দিয়ে পালঙ্কে বসে পড়ল। ওর চোখে জল জমে গেছে রীতিমতো। তোফাজ্জলের এমন কথা ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না। ধ্রুব ভ্রু কুচকে আছে এখনো। ওর এইসব কাণ্ড বিশ্বাসযোগ্য লাগছে না মোটেও। তোফাজ্জল নিজের সন্তানদের ইচ্ছাকে এত দাম দেন না, অথচ গ্রামবাসীকে এভাবে বললেন যেন উনি একজন আদর্শ বাপ। শেষমেশ মেহমানেরা চলে গেলেন সবাই। তোফাজ্জল ইফাজকে ধ্রুবর কাছ থেকে টেনে নিয়ে ঘরে ঢুকে ঘরের খিল দিলেন। ধ্রুব বাইরেই দাঁড়িয়ে রইল তখনও। ঘরে ঢুকে ধ্রুব সোজা ইমনকে কল দিলেন। ইমন সবে বাইরে থেকে ফিরে নিজের ঘরে ঢুকছিল। ধ্রুবর কল পেয়ে ফোন লাউড স্পিকারে দিয়ে ও শার্ট খুলতে খুলতে বলল, কিরে, ঘটনা কদ্দূর? ধ্রুব কিছুটা চিন্তা নিয়ে বলল, ডোন্ট নো, আমার অদিতির বাবাকে সুবিধা লাগছে না। ইমন গা থেকে টি শার্ট খুলতে খুলতে অবাক হয়ে বলল, ওই ব্যাটা কি তোর অ্যাক্টিং ধরে ফেললো নাকি? ধ্রুব কোমরে হাত দিয়ে ভাবুক গলায় বলে গেল, জানি না, আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে উনি ভেতরে ভেতরে তালগোল কিছু একটা পাকাচ্ছেন। ইমন এবার হেসে হেসে বলল, তোর শ্বশুর তো তোর মতোই ক্রিমিনাল মাইন্ডের, জমবে ভালো তোদের। ধ্রুব ভ্রু কুচকাল, চূড়ান্ত বিরক্ত হয়ে বলল, হয়েছে মজা করা, এখন আমাকে আইডিয়া দে কি করব এখন। ইমন গাল চুলকে বিভ্রান্তি নিয়ে বলল, তুই তোর নিজের মতো কাজ চালিয়ে যা, অ্যান্ড ওনাদের প্রতিক্রিয়া দেখে যা। আমার কেন যেন মনে হচ্ছে রেজাল্ট পজিটিভ। ধ্রুব ভ্রু বাঁকিয়ে বলল, বাট আমার সেটা মনে হচ্ছে না। ইমন ভ্রু বাঁকিয়ে বলল, তুই আমার কথা মতো কাজ কর, এটা তো মাত্র ডোজ নাম্বার 1 দিলি, বাকিগুলো ধীরে ধীরে সময় মতো দিয়ে দিবি। এখন আরাম করে ঘুমা। তারপর আবার ইমন জিব্বা কামড়ে বলল, ও সবে মাত্র 10টা বাজে, তুমি তো আবার রাত 4টা না বাজলে ঘুমাও না। আচ্ছা বাই তাহলে। ধ্রুব ফোন কেটে দিল। তারপর সেটা টেবিলের ওপর রেখে বিছানায় বসতো। দু হাতে মাথার চুল খামচে ধরে মাথা নিচু করে বসে থাকলো। তোফাজ্জল ওই দিন রাতভর চিন্তায় ছিলেন। সে খবর দিয়েছে তার মতে ধ্রুব বরিশালে থাকে, ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ফটোগ্রাফির কাজ করে, মাসে 34,000 টাকা স্যালারি, ছেলে ভালো, বাবা মা দুজনেই অবসরপ্রাপ্ত শিক্ষক, ভালো পরিবার। অদিতির জন্য এমন ছেলে ভাবাই যায়। তোফাজ্জল সেদিন পুরোটা রাত ঘুমাতে পারলেন না, শুধু ভাবলেন ধ্রুবর সম্পর্কে। গ্রামের লোকেদের যে হিংসা, প্রতিশোধ পরায়ণতার নজর তার পরিবারের উপরে পড়েছে, তাতে যে কেউ যে কোনো ষড়যন্ত্র করে ফেলতে পারে। তোফাজ্জলের উচিত দ্রুত অদিতির বিয়ে দিয়ে দেওয়া, গ্রামের লোকের থেকে নিজের সম্মান রাখতে এছাড়া আর উপায়ও নেই। তবে যে ছেলের কাছে তিনি খবর নিয়েছেন, সে আধা ঘন্টার ভেতরে দ্রুত ধ্রুবর সম্পর্কে সব বলে দিল, যেন ও পূর্ব থেকে জানত সব। ব্যাপারটা একটু খটকা লাগলেও পরে মনের ভুল ভেবে এড়িয়ে গেলেন উনি। তোফাজ্জল রাতের শেষ প্রহরে সিদ্ধান্ত নিলেন তিনি ধ্রুবর সঙ্গেই কথা বলবেন।
অদিতির কথাও তুলবেন। ধ্রুব যদি ভালো ছেলে হয় তাহলে তার ভদ্র শান্তশিষ্ট মেয়ে অদিতির জন্যেও মন্দ হবে না। সকালে আগের মতোই ধ্রুব সকাল সকাল উঠল। ঘড়ির কাঁটায় তখন সবে 8টা। ধ্রুব খেতে বসেছে। পাশে তোফাজ্জল বসা। তোফাজ্জল গাঢ় চোখে তাকে নজরে রাখছে। ধ্রুব ফাহিমার সঙ্গে মন খুলে গল্প করছেন। ইফাজের সঙ্গেও টুকটাক কথা চালাচ্ছে। তোফাজ্জল ওই দিন সারাদিন ধ্রুবকে নিজের চোখে দেখলেন। তার চলাফেরা, কথাবার্তার ধরন, গ্রামের লোকদের সঙ্গে ব্যবহার সবকিছু দেখলেন। এসব দেখে তিনি এক পর্যায়ে সন্তুষ্ট হলেন এবং সিদ্ধান্ত নিলেন ধ্রুব অদিতির জন্য উপযুক্ত। পরদিন সকালে তোফাজ্জল ঘুম থেকে উঠেই ধ্রুবর বাংলোর সামনে গিয়ে দাঁড়ালেন। ধ্রুব তখন রুমে ফোনে ইমনের সঙ্গে কথা বলছিল। তোফাজ্জল ঘরের বাইরে পায়চারি করতে করতে ভাবছেন ধ্রুবর সামনে কথাটা কিভাবে তুলবেন। ফাহিমা কাপড় মেলে দিতে দিতে উঠোনে স্বামীকে উসখুস করতে দেখে এগিয়ে ওনার পাশে এসে দাঁড়ালেন। ওনার দ্বিধা দূর করার জন্য বললেন, এত কি ভাবছেন, বলে ফেলুন। মেয়ের জন্য ভালো পাত্র পেলে আমাদের ইগো সরিয়ে বলতে দোষ কি? তোফাজ্জল ফাহিমার দিকে তাকিয়ে কিছুটা অন্যমনস্ক ভাবে বললেন, ধ্রুবকে কি আমরা নিজেদের ভুল ভেবে নিচ্ছি না তো? ও যদি... ফাহিমা তার কথা থামিয়ে বললেন, অমন কিছুই না, আপনি যান, কথা বলুন। আপনার বিচার কখনো ভুল হয় না। তোফাজ্জল ফাহিমার কথোপকথন দূর থেকে শুনে ইফাজ এক দৌড়ে অদিতির ঘরে গেল। অদিতি তখন নিজের বিছানা গোছাচ্ছিল। ইফাজ গিয়ে বিছানার উপর লাফিয়ে পড়ল। ঝাড়ু হাতে অদিতি রেগে গেল। রাগ দেখিয়ে বলল, মাত্র বিছানা গুছিয়েছি, ময়লা করে ফেলবি, উঠ বিছানা থেকে। ইফাজ ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল, যা বলতে এসেছে না শুনলে তুমি আমাকে কোলে তুলে নাচাবে। অদিতি বিরক্ত হয়ে বলল, কি খবর? ইফাজ ঠোঁট বাঁকিয়ে বলল, আগে চকলেট দাও তারপর বলবো। অদিতি পাত্তা দিল না। ইফাজ বোধহয় সব আবার ঢপ মারছে। ও ঝাড়ু দিয়ে বিছানার আরেক পাশ ঝাড়তে ঝাড়তে বলল, আমার কাছে চকলেট নেই, ভাগ এখান থেকে। ইফাজ এবার অদিতির কাছে ঝুঁকে ফিস ফিস করে বলল, তোমার আর ধ্রুব ভাইয়ের নামে খবর আছে গো, খবর আছে। অদিতির বুক কেঁপে উঠল। ঝাড়ু হাতেও অবাক হয়ে ইফাজের দিকে তাকালো। ইফাজ হাসছে। অদিতি ফাঁকা ঢোক গিরে আশেপাশে কেউ আছে কিনা দেখে নিল। দরজায় খিল তুলে দিল। তারপরও দ্রুত ড্রয়ার থেকে চকলেট নিয়ে ইফাজের হাত থামিয়ে দিয়ে ওর পাশে বসল। কম্পিত গলায় বলল, কি খবর বল আমাকে। ইফাজ চকলেট খেতে খেতে জবাব দিল, আব্বা তোমার বিয়ের কথা বললো আজ ধ্রুব ভাইয়ের সঙ্গে। আমি শুনেছি মা আর আব্বা কথা বলছেন ধ্রুব ভাইয়ের কাছে তোমার নাম প্রস্তাব রাখবেন। অদিতির সমস্ত রুহ যেন এই কথা শুনে মুহূর্তেই কেঁপে খান খান হয়ে গেল। ও শটান দাঁড়িয়ে গেল। চোখ বড় বড় করে তাকালো ইফাজের দিকে। অবিশ্বাস্য গলায় বলল, তুই ফাজলামো করছিস? ইফাজ হেসে হেসে বলল, ফাজলামো না, যা শুনছি তাই বলছি, বিশ্বাস করলে করো, না করলে নাই। অদিতি থম হয়ে দাঁড়িয়ে রইল। ইফাজের কথা শুনে মনে হচ্ছে না ও মিথ্যা বলছে। অদিতিকে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ইফাজ হেসে বিছানার উপরে উঠে অদিতির গলা জড়িয়ে ধরে বলল, তবু ভাইকে আমার হেভি লাগে। তোমার সঙ্গে বিয়ে হলে আমি এখন থেকে তাকে সবার সামনে দুলাভাই ডাকবো। এ কি ডাকতে হবে না? অদিতি ভ্রু কুচকালো কাঁপা গলায় বলল, একাকি দুলাভাই মানে? ইফাজ অদিতিকে ছেড়ে দিয়ে হতাশ গলায় ঠোঁট উল্টে বলল, ধ্রুব ভাইয়া আমাকে ওনার ক্যামেরা দিয়ে শর্ত দিয়েছেন যেন আমি তাকে একা পেলে দুলাভাই বলে ডাকি, আর কাউকে যেন না দুলাভাই ডাকি। অদিতি ভ্রু কুচকে চেয়ে রইল ইফাজের দিকে। পরপর শব্দ করে হেসে ফেলল। অদিতি ইফাজকে কোলে নিয়ে বলল, ক্যামেরা একেবারে দিয়ে দিয়েছেন? ইফাজ কোল থেকে নামার জন্য ছটফট করতে করতে উত্তর দিল, হ্যাঁ, সঙ্গে ফিল্ম দিয়েছে এতগুলো। অদিতি হেসে হেসে ইফাজের গালে চুমু খেল। ইফাজ লজ্জা পেয়ে গেল যেন। ও কোল থেকে নেমে এক দৌড়ে বাইরে চলে গেল। অদিতি এবার বুকে হাত চেপে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। ওর সারা শরীর কাঁপছে রীতিমতো। কি শুনছে এগুলা? অদিতি সোজা দৌড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। কান পেতে শোনার চেষ্টা করলো বাবা মায়ের কথা। হঠাৎ তোফাজ্জল ফাহিমার কথার মধ্যে বাইরে এসে ঢুকলো সেদিনের বিচারের সেই ছেলেটা। নাম সুমন। উঠানের সামনে থেকে ডাকলো, চাচা আসেন বাড়িতে। তোফাজ্জল কথার মধ্যে ভ্রু কুচকালেন। সদর গেটের দিকে তাকালেন ফিরে। ফাহিমা মানুষ দেখে আঁচল দিয়ে মাথা ঢেকে ঘরের ভেতরে ঢুকে গেল। সুমনের হাতে ব্যাগ। সে এগিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়ালো তোফাজ্জলে।
তোফাজ্জল ভ্রু কুঁচকে তার দিকে তাকালেন। সুমন হেসে বলল, আপনার বিচারে আমি গ্রাম থেকে চলে যাচ্ছি চাচা, তবে যাওয়ার আগে কিছু জানিয়ে দিতে চাই। তোফাজ্জল বললেন। পরে জানিও, আমি এখন ব্যস্ত। তোফাজ্জল কথা বলে ধ্রুবর ঘরে ঢুকবেন তার আগে সুমন বলল, আপনার ঘরে যে আপনি এক চরিত্রহীনের জায়গা দিয়েছেন সেটা গ্রামবাসীকে জানিয়ে দিয়ে এলাম চাচা। তোফাজ্জল থেমে গেলেন মুহূর্তেই, ভ্রু কুঁচকালেন, সুমনের দিকে ফিরে বললেন, মানে? সুমন তোফাজ্জলের বিস্মিত মুখের দিকে চেয়ে বিশ্রী হাসল, মুখ এগিয়ে আনলো ওনার দিকে, হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখে বলল, এই যে আপনি দুপ্র ইয়াসিন নামক একজন বরিশালের লোককে নিজের ঘরে জায়গা দিয়েছেন, সে আসলে ঢাকা মন্ত্রীর বজ্জাত অগ্রচরিত্র ছেলে। গ্রামে এসেছে গ্রামে মেয়েদের গোপন ফয়সালার জন্য। আপনি গ্রামের প্রধান হন, সে লোকজন বাড়িতে জায়গা দিয়েছে। আপনি যুবতী মেয়ে কি আদৌ প্রেম করছে? তার সঙ্গে তার কি গ্যারান্টি? আপনি কি ইচ্ছে করে গ্রামের বাকি মেয়েদের বিপদে ফেলছেন না? তাই কি গ্যারান্টি? অদিতি ওদের কথা শুনতে পারছে না, তবুও ওর মন কেন যেন কুড়াচ্ছে। ওর হাসি খুশি মুখটা মুহূর্তের মধ্যেই মলিন হয়ে গেল। ওদের কথা বলার ভঙ্গি ওর ভালো লাগছে না। অদিতি ধীর পায়ে জানালা থেকে সরে দাঁড়ালো, আস্তে করে সদর দরজার সামনে এসে দাঁড়িয়ে পর্দার আড়ালে তাকালো বাইরে। তোফাজ্জল তাকালেন সুমনের দিকে, বললেন, আমার সঙ্গে বেয়াদবি কিন্তু আমি বরদাস্ত করব না সুমন। কি প্রমাণ আছে তোমার কাছে? আমি খবর নিয়েছি, ধ্রুব ভালো ছেলে। সুমন হাসলো কথাগুলো শুনে। ওর ফোন নিয়ে তোফাজ্জলকে একটা একটা করে ছবি দেখালো। তোফাজ্জল দেখলেন ধ্রুব একটা নীল শাড়ি পরা মেয়েকে জড়িয়ে ধরে আছে, যার মুখ দেখা যাচ্ছে না, শুধু পেছনের দিক দেখা যাচ্ছে। পরের ছবিতে ধ্রুব ওই মেয়ের কপালে চুমু খাচ্ছে, আরেক ছবিতে ধ্রুব ওই মেয়ের গালে চুমু খাচ্ছে। এসব দেখে তোফাজ্জলের মাথায় রীতিমতো বাজ পড়ল। অদিতি দূর থেকে এসব ছবি দেখে আটকে উঠে মুখে হাত চেপে সরে গেল দুকদম। এটা এটা তো ওর ছবি, ওর কিডন্যাপের দিনের ছবি। এটা এটা সুমন ভাইয়ের হাতে কি করে এলো? অদিতির ঘাম ছুটে গেছে মাথা থেকে। কি হচ্ছে সামনে ও এসব আন্দাজ করতে পারছে এক্ষুনি। অদিতির শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গেল। ধ্রুব ধ্রুব কোথায় এই মুহূর্তে? তোফাজ্জল হতভম্ব হয়ে গেলেন ছবিগুলো দেখে। উনি এবার চেঁচিয়ে ডাকলেন, ধ্রুব, বাইরে বেরো। ধ্রুব রুমে ইমনের সঙ্গে কথা বলছিল। তোফাজ্জলের হাক ডাক শুনেও দ্রুত ফোন কেটে ভদ্র ছেলের মতো শার্ট ঠিকঠাক করে বেরিয়ে এলো বাইরে। তোফাজ্জলের পাশে সুমনকে বিশ্রী হাসি হাসতে দেখে ধ্রুব ভ্রু কুঁচকে তাকালো। তোফাজ্জল সুমনের ফোন নিয়ে ধ্রুবর সামনে দাঁড়ালেন, শুরুতেই জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থাকো? ধ্রুব থমকালো। এই ধরনের প্রশ্ন এখন হুটহাট করার মতো নয়। ধ্রুব চুপ করে আছে দেখে তোফাজ্জল রেগে বললেন, কোথায় থাকো তুমি? আমার বাড়িতে কি উদ্দেশ্যে এসেছো? ধ্রুব মাথা বাঁকিয়ে দূরে অদিতি হতভম্ব ভয়ার্ত চোখের দিকে তাকালো। অদিতির চোখ মুখ ছিল চূড়ান্ত ভয়ার্ত। ও ধ্রুবর দিকে চেয়ে শুকনো ঝোঁকিরে চোখ নামিয়ে ফেলল। ধ্রুব বুঝতে পারলো ও ধরা পড়ে গেছে। ও শান্ত চোখে তোফাজ্জলের দিকে তাকালো, কণ্ঠটা বোধহয় একটু কাঁপলো। ও বলল, আমি ঢাকায় থাকি। তোফাজ্জল এবার জন্য রেগে ফেটে পড়লেন, বললেন, ঢাকায় থাকো? ঢাকার মন্ত্রীর বাপের বজ্জাত উগ্র একটা ছেলে এই গ্রামে ফষ্টিনষ্ট করার জন্য এসেছে। এর বাইরে আর কিছু বলা আছে তোমার? ধ্রুব রাগলো ভেতরে ভেতরে। আজ অব্দি কেউ ওর সঙ্গে এতটা গলা উঁচু করে চিৎকার করে কথা বলার সাহস পায়নি। ধ্রুব দেয়নি কাউকে সেই সাহসটুকু, অথচ তোফাজ্জল ওকে যা তা গলায় বলে যাচ্ছে। ধ্রুব রাগ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলল, আমি এমন ছেলে নই আঙ্কেল, আমার মিথ্যা বলার কারণ ছিল। আপনি শান্ত হন, আমি এক্সপ্লেন করব আপনাকে। তোফাজ্জল শুনলেনই না ধ্রুব কি বলল। উনি রেগে বললেন, কি এক্সপ্লেন করবে তুমি এসব? বলে সুমনের থেকে ফোন নিয়ে ধ্রুবকে ছবিগুলো দেখালেন। ধ্রুব ছবিগুলো দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল। এটা তো ওর আর অদিতির ছবি। ও আহাম্মকের মতো দ্রুত মাথা তুলে দূরে অদিতির দিকে তাকালো। অদিতির চোখ চলমনে। অদিতি জানে এখানে কেটে ফেলে দিলেও এই মেয়েটা যে অদিতি সেটা সে স্বীকার করবে না, বরং নিজের ঘাড়ে নিবে চরিত্রহীনের অপবাদ। কিন্তু অদিতি জানে ধ্রুবর জীবনে অদিতিই সর্বপ্রথম নারী। ধ্রুব অদিতি থেকে চোখ সরিয়ে ফেলল, মাথাটা নামিয়ে ফেলল, উত্তর দিল না কিছু। তোফাজ্জল বললেন, উত্তর দাও। আমার গ্রামের আমার বাড়িতে তুমি মিথ্যা বলে থাকছিলে এতদিন, তোমার উদ্দেশ্য কি? তোফাজ্জল একটু থামলেন, অবিশ্বাস নিয়ে এবার বললেন, ধ্রুব,
তুমি কি নারী পাচার করো? ধ্রুব থমকালো, মাথা তুলে হতভম্ব হয়ে তাকালো তোফাজ্জলের দিকে, বলল, আমি এমন ছেলে নই। আর ছবির এই মেয়েটাকে আমি ভালোবাসি, ব্যাস, আর কিছু না। আমাদের সম্পর্ক পবিত্র। ছবিটা যা দেখাচ্ছে আমাদের মধ্যে তেমন কোনো নোংরা সম্পর্কই নেই।